বেশ, তো আজকে আমাদের শুরু হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট 1 আজকের ক্লাস। তো সবার আগে রেশিও আর প্রপোর্শন কি জিনিস সেটা একটু দেখে নাও। Ratio is the relation between two similar magnitudes with respect to the number of times the first contains the second. Okay? অর্থাৎ একটা সিমিলার ম্যাগনিটিউডের মধ্যে একটা রিলেশন, সেই রিলেশনটা কেমন, যে প্রথমটি দ্বিতীয়টির কত গুণ। অর্থাৎ কি, এই সংজ্ঞাকে যদি আমরা এভাবে দেখি, ধরো এ নামক এক ব্যক্তি, বি নামক এক ব্যক্তি, যদি এ নামক ব্যক্তি 2000 টাকা ইনকাম করেন আর বি নামক ব্যক্তি যদি 8000 টাকা ইনকাম করেন, তাহলে এদের রেশিও যখন আমরা বের করব তখন আমরা পেয়ে যাব 1:4। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এর মানে হলো এই যে দ্য নাম্বার অফ টাইমস দ্য ফার্স্ট কন্টেন্স দ্য সেকেন্ড, ঠিক আছে, এর কত গুণ 80, সো বলে দিতে পারি 4 গুণ। এই হলো রেশিও। আর ইউ গেটিং? সো রেশিওর সঙ্গে আরেকটা কথা এখানে লেখা রয়েছে, বাট রিমেম্বার রেশিও ইজ নট দ্য অরিজিনাল ভ্যালু। রেশিও কখনো অরিজিনাল ভ্যালু হতে পারে না। তাহলে রেশিও যদি অরিজিনাল ভ্যালু না হয় তাহলে রেশিওতে কি হবে সেটা দেখায় একটু। দেখো, ধরো আমি কোনো একটা নাম্বার নিচ্ছি, মনে করো একটা নিলাম 4 আর একটা নাম্বার নিলাম 6। আর ইউ গেটিং? 4 আর 6 একটা নাম্বার নিলাম। আমি যদি এবার বলি যে এই 4 আর 6 এদের HCF কত হবে, তোমরা কি বলবে? হোয়াট উইল বি দ্য HCF অফ দিস 4 আর 6 এর? HCF মানে গসাগু, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। That is 12 no. HCF is 2. Yes. HCF মানে কি জানো? HCF মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে HCF। ফ্যাক্টর কি জিনিস? ফ্যাক্টরের বাংলা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক অর্থাৎ যাকে দিয়ে ভাগ করা হয়। আমি যদি বলি 4-এর ফ্যাক্টর গুলি বলো, তাহলে তোমরা বলবে 1, 2 আর 4। আর ইউ গেটিং? 6-এর ফ্যাক্টর যদি বের করি 1, 2, 3, 6, বোঝা গেল? তাহলে 4 আর 6-এর মধ্যে সব থেকে বড় কমন ফ্যাক্টর কোনটা? দেখো, দেখে বলো। হ্যাঁ স্যার 2 বোঝা গেল? সো এই হচ্ছে HCF। তো আমি সংখ্যা নিয়েছি ধরো N1 আর N2, আর N1 হিসাবে নিয়েছি আমি 6, N1 হিসাবে নিয়েছি 4, N2 হিসাবে নিয়েছি 6। সো রেশিও কি 4:6 হতে পারে? কখনোই না। 4:6 কখনো রেশিও হতে পারে না। তাহলে রেশিও কি? মনে রাখবে, রেশিও হচ্ছে প্রাইম ফর্ম অফ নাম্বার। প্রাইম ফর্ম অফ নাম্বার, কোন নাম্বারের প্রাইম ফর্মে যখন পৌঁছে যায় তখন সেটাকে বলা হয় রেশিও। সো প্রাইম ফর্ম বলতে আমি কি বোঝাতে চাইছি? প্রাইম মানে মৌলিক অবস্থা। কোন সংখ্যা যখন তার মৌলিক অবস্থায় পৌঁছে যায় তখন সেটি রেশিও হিসাবে পরিগণিত হয়। তো মৌলিক অবস্থা বলতে কি বোঝায়? মৌলিক অবস্থা বলতে বোঝায় দ্য নাম্বার ক্যান নট বি দ্য নাম্বার ক্যান নট বি ডিভাইডেড। আর ইউ গেটিং? যে নাম্বারকে ভাগ করা যাবে না, অর্থাৎ সেই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যাই মৌলিক সংখ্যা। তাহলে রেশিও কিভাবে তৈরি হয় আমি শুধু জাস্ট সেটা বলতে চাইছি। তাহলে 4 আর 6 এদের HCF কত বেরিয়েছে বন্ধু? 2 বেরিয়েছে। আমি যদি এই সংখ্যা দুটো থেকে তাদের HCF কে বের করে আনি, তাহলে এই 4-এর মধ্যে HCF রয়েছে 2 এর সঙ্গে কত গুণ করলে 4 হয়? 2 গুণ করলে। আর ইউ গেটিং? আর এই 6-এর মধ্যে HCF হচ্ছে 2, তার সঙ্গে কত গুণ করলে 6 হয়? 3। তাহলে এই HCF দুটোকে যদি আমি বাদ দিয়ে দিই তবে আমি রেশিও পাবো 2:3। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা এটাই শিখলাম যে রেশিও কখনো অরিজিনাল ভ্যালু হয় না। তাহলে কোন রেশিওকে অরিজিনাল ভ্যালুতে পৌঁছে দিতে গেলে কাকে গুণ করতে হবে? কোন রেশিওকে অরিজিনাল ভ্যালুতে পৌঁছে দিতে গেলে HCF গুণ করতে হবে। ভেরি গুড। কোন সংখ্যার রেশিওর সঙ্গে তার HCF কে যদি গুণ করে দেওয়া যায় তাহলে আমরা অরিজিনাল নাম্বার পুনরায় ফিরে পাবো। ক্লিয়ার না?
এই জন্য এই কথাটা মনে রাখতে হবে যে রেশিও কখনো অরিজিনাল ভ্যালু হয় না। বেশ গেল। এবার আমাদের রেশিওর সঙ্গে যেহেতু প্রপোর্শনও করছি, তাহলে প্রপোর্শনকেও আমাদের দেখতে হবে। সো প্রপোর্শন তো আজকে আমরা করব না, পরবর্তী সময় করব। প্রপোর্শন ইজ আ পার্ট অর শেয়ার or number considered in the comparative relation to a whole. Okay, जैसे proportion মানে কি সমানুপাতি। proportion মানে হচ্ছে সমানুপাতি। जैसे আমি বললাম a is to b সমান c is to d, এই যে জিনিসটা, এই জিনিসটাকেই বলা হয় proportion. Are you getting? এই জিনিসটাই হচ্ছে proportion। আর proportionের সাইনটাকে আমরা ইকুয়াল সাইন দেই না, আমরা সেটাকে কেমন ভাবে সাইন লাগাই? চারটে ডট দিয়ে সাইন লাগাই। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বোঝা যাচ্ছে? তাহলে এই ক্ষেত্রে প্রপোর্শন একটা রিলেশন তৈরি হয়। কি রিলেশন? দেখো, যে সংখ্যা রেশিওতে থাকবে সেই সংখ্যাকে, মানে a is to b যদি রেশিও হয়, তাহলে একে a by b ফর্মে লেখা যাবেই যাবে। আর ইউ গেটিং? তাহলে কোন সংখ্যা রেশিওতে থাকলে তাকে a by b ফর্মে লেখা যেতে হবে। তাহলে a is to b এটাকে আমরা লিখতে পারি a by b, ইকুয়াল সাইন c by d লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা রিলেশন পেয়ে গেলাম AD ইকুয়াল টু BC। ওকে না? AD ইকুয়াল টু BC, অর্থাৎ এখান থেকে মনে রাখতে হয় প্রপোর্শনের যত ধরনের অঙ্ক আছে সেটাকে সলভ করার জন্য মনে রাখবে কাছের কাছের গুণ সমান দূরের দূরের গুণ। কাছের কাছের গুণ সমান দূরের দূরের গুণ। আর ইউ গেটিং? মনে থাকবে ADBC। তাহলে প্রপোর্শন থেকে তোমাদের কেমন কোশ্চেন হবে? প্রপোর্শন থেকে তোমাদের কোশ্চেন হতে পারে যে এ দিয়ে বি, এ দিল, বি দিল না, সি দিল, ডি দিল, ঠিক আছে? তার মানে বি এর ভ্যালু জিজ্ঞেস করলো, আবার সি এর ভ্যালু জিজ্ঞেস করতে পারে বাকি তিনটে দিয়ে। সো এইভাবেই কিন্তু হবে। ওকে, আমি ক্লাসে আছি, ক্লাসে আছি। হ্যাঁ, তাহলে কানাইকে নিয়ে যাও। তাহলে এখন তো সম্ভব না, ক্লাস সবে শুরু করলাম। দেখছি 8টা নাগাদ বলো, 8টা নাগাদ। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এবার আমরা কোশ্চেনে যাই। হ্যাঁ স্যার। বেশ, চলো প্রথম প্রশ্ন এখানে পেয়েছো। ইফ a is to b সমান 7 is to 9 and b is to c সমান 15 is to 7, then what is a is to c? a is to b সমান যদি 7 is to 9 হয়, b is to c সমান যদি 15 is to 7 হয়, তাহলে a is to c কত হবে? এই হলো প্রশ্ন। মা তুমি রেস্ট করো, গুড় 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 করো না, রেস্ট করো, কথা শোনো। স্যার 5:3। হ্যাঁ, ইয়েস 5:3। দেখো দেখো সৌম্যদীপ্ত পল, উত্তর বলছো না কেন? এক্সামিনার সেজ a is to b মানে 7 is to 9, আবার এক্সামিনার বলছে b is to c মানে 15 is to 7। ওকে, সো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে রেশিও সবসময় সেম ম্যাগনিটিউডের হয়, কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ, যে রেশিও কিভাবে এগুলো আমরা বের করবো সেটা বলছি। আমাকে জিজ্ঞেস করা হচ্ছে a is to c বলো। তো দেখো এইখানে b এর রেশিও কত দেওয়া আছে? 9। আর ইউ গেটিং? এইখানে b এর ভ্যালু দেওয়া আছে কত? 9। কিন্তু এইখানে b এর ভ্যালু দেওয়া আছে কত? 15। তাহলে এইখানে 9 দেওয়া আছে, এখানে 15 দেওয়া আছে, কিন্তু b এর ভ্যালু তো আলাদা হলে চলবে না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে এই b কে সমান করতে হবে। b কে সমান করার জন্য কি করতে হবে? একে করতে হবে 9 দিয়ে গুণ, একে করতে হবে 15 দিয়ে গুণ। বোঝা যাচ্ছে? তাহলে b সমান হলো
আচ্ছা, একে যদি 15 দিয়ে গুণ করো তাহলে একেও 15 দিয়ে গুণ করতে হবে, আর একে যেহেতু 9 দিয়ে গুণ করেছো একেও 9 দিয়ে গুণ করতে হবে। এই হলো কাহিনী। এইবার তুমি বেছে নাও তোমার দরকার কি, এ দরকার আর সি দরকার। বেশ, তাহলে 7:15 7:9। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি রেশিওর মধ্যে 7 কমন, কেটে দিলাম। এবার দেখবো 15 আর 9 এর মধ্যে আর কি কমন আছে। হ্যাঁ আছে তো, 5:3, 3 3 9, 3 5 15। সো এটা উত্তর হলো। বুঝতে পেরেছো? সো রেশিও বের করার এটা একটা প্রসেস। এই প্রসেস ছাড়াও আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি, মুছে দেবো? এই প্রসেস ছাড়াও একটা প্রসেস রয়েছে, মুছে দিলাম। দেখো, A:B, A:B:C এই আমাদের চেয়েছে। সো A:B মানে আমি লিখলাম 7:9, আর B:C আমি লিখলাম হচ্ছে 15:7। এইভাবে লিখবো। তাহলে দেখো বাকি রয়ে গেল এই ঘরটি, আর বাকি রয়ে গেল এই ঘরটি। সবসময় এই ঘরগুলোকে পূরণ করবে পাশাপাশি সংখ্যা দিয়ে। তাহলে এই ঘরের পাশাপাশি সংখ্যা কত আছে? 9, তার মানে এখানে 9 হবে। এই ঘরের পাশাপাশি সংখ্যা আছে 15, তাহলে এখানে 15 হবে। ব্যাস, এবার এটাকে জাস্ট গুণ করে দেবে। তাহলে এখানে আমার দরকার হচ্ছে এ আর সি দরকার। তাহলে এখান থেকে এর মধ্যে সি, এর মধ্যেও 7 আছে, সি এর মধ্যে 7 আছে, ক্যান্সেল করলাম। 15-র মধ্যে আছে আমার কত? দেখো, এর মধ্যেও 3 আছে, এর মধ্যেও 3 আছে। তাহলে 3 গুলোকে বের করে নি। 3 গুলোকে যখনই বের করে নিলাম আমি পেয়ে গেলাম 5:3। আর ইউ গেটিং? স্যার এটা কোন পাশের সংখ্যা দিয়ে ফিল আপ করবো বক্স গুলো? ডান দিক বাম দিক যেকোনো? যে কোনো পাশাপাশি সংখ্যা দিয়ে ফিল করবে জাস্ট ঘরটা। ঠিক, আমি আরো জিনিস তোমাদের দেখাচ্ছি। ধরো অনেক বড় রিলেশন রয়েছে। এক মিনিট। ধরো অনেক বড়, মনে করো যে A:B:C:D:E এমন রয়েছে। মনে করো A:B এর রেশিও দেওয়া হয়েছে 2:3, B:C এর রেশিও দেওয়া হয়েছে মনে করো 3:6। 3:6 তো হয় না, 3:5 ধরো। ওকে, C:D এর রেশিও দেওয়া আছে মনে করো 7:5, D:E এর রেশিও দেওয়া আছে মনে করো 7:9। ওকে, এবার দেখো এই যে ফাঁকা ঘরগুলো তৈরি হচ্ছে, এই ফাঁকা ঘরগুলোকে জাস্ট পাশের যে সংখ্যা তাদেরকে দিয়ে গ্যাপ গুলোকে পূরণ করবে। এই হলো কাজ, আর কিছু নয়। এখানেও তৈরি হচ্ছে একটা গ্যাপ, এইখানে, এইখানে, তাহলে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। আচ্ছা, এইখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, তারপর এখানে অনেক কয়টা গ্যাপ তৈরি হয়েছে, এইখানে অনেক কয়টা গ্যাপ তৈরি হয়েছে। এবার দেখো পাশাপাশি সংখ্যা দিয়ে পূরণ করো। এই গ্যাপের পাশে কোন সংখ্যা আছে? এই 3 রয়েছে না, সেগুলোকে 3 দিয়ে পূরণ করে দাও। এই ঘরটার পাশাপাশি কোন সংখ্যা আছে? এখানে এই 3 রয়েছে, তাহলে এই 3 দিয়ে এইটাকে পূরণ করে দাও। এই ঘরের পাশাপাশি কোন সংখ্যা আছে? 5, তাহলে এইগুলোকে 5 দিয়ে পূরণ করে দাও। এই ঘরের পাশাপাশি সংখ্যা আছে এই যে 5, এই 5কে এই 5 দিয়ে পূরণ করে দাও। এই ঘরের পাশাপাশি সংখ্যা আছে এই যে 7, তাহলে এই ঘরগুলোকে 7 দিয়ে পূরণ করে দাও। এই ঘরের পাশাপাশি সংখ্যা এই যে রয়েছে 7, তাহলে এই ঘরগুলোকে সব 7 দিয়ে পূরণ করে দাও। বুঝতে পারছি? এই 7 দিয়ে কিন্তু পূরণ করলাম। এবার কি করব? জাস্ট এটাকে মাল্টিপ্লাই করে দেব প্রত্যেকটাকে, তাহলে আমাদের রেশিও বেরিয়ে আসবে। বোঝা গেল কোন প্রসেসে এগুলো কি করতে হবে? স্যার এই ক্ষেত্রে যদি মাঝের এটা না দেওয়া থাকে, দুই সাইডে নাম্বার থাকে, তাহলে সেক্ষেত্রে মাঝের এটা নাম্বারটা কিভাবে বসাবো? মাঝের গ্যাপ, পুরো মাঝের গ্যাপ আসবেই না। আচ্ছা, তুমি দেখো কিভাবে সম্ভব, বলো আমায়। স্যার যেমন বলছি, মানে ধরুন A:B এর নাম্বার গুলো দেওয়া আছে, C টা খালি আছে, আবার D:E পেয়ে গেছি, তাহলে C কি বসাবো? যেখানেই গ্যাপ থাকবে পাশাপাশি সংখ্যা দিয়ে পূরণ করবে। বোঝা গেল? তোমরা যেটা বলছো আমি বুঝতে পারছি না কি বলতে চাইছো, বাট আমি তবুও বলছি তোমরা যেটা বলছো সেটা কখনোই সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা বলতে পারো যে সি এর কিছু দিলই না, ডিই দিল, তাহলে সি এর তো কোনো প্রশ্নই ওঠে না। বুঝছো কি বলেছি? এবার ও আচ্ছা আচ্ছা, মনে করে যে এই জায়গাটাও যদি গ্যাপ থাকতো, তাই তো? মনে করো পরের বার C:D দেয়নি, D:E দিয়েছে, তখন এই পাশাপাশিটা দিয়ে পূরণ করবে। আচ্ছা জাস্ট পাশাপাশি দিয়ে পূরণ করবে। পাশাপাশি যে সংখ্যা থাকবে গ্যাপ গুলোকে সেই পাশাপাশি সংখ্যা দিয়ে পূরণ করতে হবে। এই হচ্ছে কাহিনী, আর কিছুই নয়। বোঝা গেল? এবার গুণ করতে হয়, কিন্তু রেশিও যখন বের করতে হবে গুণ করবে না।
দেখো এই কোশ্চেনের মধ্যে যদি জিজ্ঞেস করে যে A:D এর রেশিও কত বলো, A:D, তাহলে তুমি ধরে নাও A কে ধরছো আর D কে ধরছো, এদের মধ্যে কমন কি কি আছে সেগুলোকে কেটে দাও। এর মধ্যে 3 কমন আছে, D এর মধ্যে 3 কমন আছে, কেটে দাও। এর মধ্যে 7 কমন আছে, D এর মধ্যে 7 কমন আছে, হ্যাঁ কেটে দাও। তারপরে দেখো আর কি কমন আছে, আর কিছু কমন নেই, তাহলে গুণ করে দাও, 2 গুণ 7, 7 দুগুণী 14। আর এর মধ্যে কি কমন আছে দেখো, আর কিছু কমন নেই, তার মানে 3 5 15 হয়ে গেল, তাহলে 14:15 উত্তর বেরিয়ে গেল A:D। আরে ওয়েটিং, পুরোটা গুণ করার প্রয়োজনও পড়বে না। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝেছি। বেশ, চলো এবার নেক্সট কোয়েশ্চেন করো। হ্যাঁ, কি কি অবস্থা? হ্যাঁ, তো কখন যেতে হবে? তুমি ফোন করে বলো 8টার সময় যাচ্ছি। ঠিক আছে। এই এটা হয়েছে? হ্যাঁ স্যার, 2/3। হ্যাঁ, 2/3, ভেরি গুড। দেখো এই ধরনের কোয়েশ্চেন থাকলে আজীবনকাল 2/3 উত্তর হয়। দেখো এই কোয়েশ্চেনটি হয়তো এই ফর্মে দেওয়া আছে, যখন আমরা অ্যালজেব্রা করব, অ্যালজেব্রায় বহু কোয়েশ্চেন তোমরা এই ধরনের পাবে, সেই উত্তরগুলো যে সেম হয় তার প্রমাণ আমি দেখাচ্ছি। ওকে, অর্থাৎ কি, এই যে যে রেশিও, এই রেশিওটা সেম হবে যে রেশিওটা এইখানে এক্সামিনার দিয়ে রেখেছে সেটার জন্য। কেন এমনটা হয় ভালো করে বোঝো। আমাদের এখানে এক্সামিনার দিয়ে রেখেছে কি, যে P:2Q equal to R:S equal to T:2U equal to 2:3, এটা দিয়ে রেখেছে। তো আমরা এই 2:3 কে অ্যাজিউম করছি দিস ইজ K। তাহলে দেখো তো, আমরা এটাকে যদি এভাবে লিখি যে P/Q সমান R/S সমান সমান T/U ইকুয়াল টু K, লেখা যায় কিনা যায় না বলো? তাহলে এইখান থেকে পার্টিকুলারলি আমরা P সমান সমান Q কে লিখতে পারি, R সমান সমান S কে লিখতে পারি, T সমান সমান U কে লিখতে পারি। পারি? হ্যাঁ স্যার। বেশ, এবার আমাকে এক্সামিনার কি দিয়েছে সেটা দেখি। এক্সামিনার আমাকে দিয়েছে যে MP প্লাস NR প্লাস OT আপন MQ প্লাস NS প্লাস OU, এদের রেজাল্ট বলতে বলেছে আমাদের, তাই তো? তাহলে এইবার এইখান থেকে তোমরা আমায় বলো, যেখানে P এর ভ্যালু আমরা বের করে রেখেছি, MQ কে লেখা যায়? আর NR এর ভ্যালু N, R এর ভ্যালু আমরা পেয়েছি S কে লেখা যায়? তারপরে OT এর ভ্যালু ও লিখলাম T এর ভ্যালু কি U কে লেখা যায়? আর নিচে যেটা আছে সেমন রাখো অ্যাজ ইট ইজ, MQ প্লাস NS প্লাস OU। দেখো তো ওপরের লাইন থেকে কে কমন যায় কিনা, ওপরের লাইন থেকে কে কমন যায় কিনা দেখো। তাহলে কে কমন গেলে কি পড়ে থাকে, MQ প্লাস NS প্লাস OU, আর নিচে কি পড়ে থাকে, MQ প্লাস NS প্লাস OU। দেখো এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, রেজাল্ট পেয়ে গেলে কে। বুঝেছো? তার মানে এই ফরমেশনে যদি থাকে কখনো কোনো কোয়েশ্চেন, যেখানে খুশি থাকতে পারে, তখন এটার উত্তর হয়ে যাবে 2/3।
কেন 2/3? কারণ এটাকে আমরা কে অ্যাজিউম করেছিলাম। ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। বেশ, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এটা করো। আচ্ছা, এইটা না, এটা অ্যাকচুয়ালি এই যে যে জিনিসটা রয়েছে, এইটা লেখা রয়েছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এমনটা। হ্যালো, পড়াচ্ছি। হুম। উত্তর কত? স্যার 13:14। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, 13:14। এখানে আবার কেউ এ কিউব মাইনাস বি কিউব বা এ কিউব প্লাস বি কিউবের সূত্র লাগাতে যেও না, কিচ্ছু না, এখানে সাধারণ কনসেপ্ট। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আপন এক্স কিউব প্লাস ওয়াই কিউব। সো এক্স এর ভ্যালু 3, তাহলে 3 এর কিউব 27, 1 এর কিউব 1, 27 প্লাস 1, তাহলে 26 আর 28, তার মানে 13/14, অপশন এ। Next question. Do this. স্যার 11:1। 11:1. Very good. Option 3, 11:1. তাহলে এখানে কিছুই নয়, এম এর ভ্যালু 3, এন এর ভ্যালু 2, তাহলে এখানে কে পুট করে দিলেই হয়ে যাবে। তাহলে কত পাবে? 3 4 12 যোগ 10, নিচে 12 বিয়োগ 10, তার মানে 22/2, দ্যাট ইজ 11/1। এটা করো। 94 is divided into two parts in such a way that the fifth part of the first and the eighth part of the second are in the ratio 3:4. The first part is প্রশ্ন ক্লিয়ার? হ্যাঁ স্যার।
হ্যাঁ বলছি মায়ের কি সুগার আছে? মায়ের কি সুগার আছে? বলছি মায়ের কি সুগার আছে? কয়বার বলতে হয়? তাহলে একটু মিশ্রি জল এনে খাওয়া। হ্যাঁ ঠিক আছে, মিশ্রি জল খাওয়া। হচ্ছে So 30. হ্যাঁ ইয়েস, ফার্স্ট পার্ট হলো 30। ভেরি গুড। সো লিসেন কেয়ারফুলি, এক্সামিনার বলছে যে 94 কে আমরা দুটো ভাগে ভাগ করেছি। সো আমরা ধরে নিলাম যে a প্লাস বি তে আমরা 94 কে ভাগ করেছি। এ হলো ফার্স্ট পার্ট, এটা ফার্স্ট পার্ট আর এটা সেকেন্ড পার্ট। এক্সামিনার সেজ বলছে যে দ্যাট দ্য ফিফথ পার্ট অফ দ্য ফার্স্ট, প্রথমটার 5 অংশ, তার মানে এ এর 5 অংশ এতটুকুন, তাই তো নাকি? আর সেকেন্ড পার্টের 8 অংশ, তাদের রেশিও এক্সামিনার দিয়েছে 3:4। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? a/5 ইন্টু 8/b লেখা যায়। এইটা সমান সমান 3/4। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত বলো? এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 32a/15b। ইজ ইট ওকে? তাহলে এইখান থেকে আমরা a বাই b এর রেশিও যদি বের করি কত পাবো? 15/32 হয়েছে। সো a/b আমরা পেলাম 15:32। সো এদেরকে যোগ করলে কত হয়? 47। কিন্তু এক্সামিনার বলছে এই এ বি কে যোগ করলে 47 হয় না, হয় 94। কত গুণ করে গেলে? 2। তাহলে এই যে ফার্স্ট পার্ট 15, 15টা 15 নয়, ইন্টু 2, দ্যাট ইজ 30। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? এটা করো। এ বি এর রেশিও 3:4, বি সি এর রেশিও 12:13, এ সি এর রেশিও কত? So 9:13. 9:13. হ্যাঁ হ্যাঁ, 9:13 ঠিক। তাহলে আমাদের দরকার a/b/c। সো a/b এর রেশিও 3:4, b/c এর রেশিও 12:13। ঠিক। তাহলে এই গ্যাপ গুলোকে পূরণ করব পাশাপাশি সংখ্যা দিয়ে। হয়ে গেল। দরকার আমার এইটা আর এইটা। সেখান থেকে দেখো কি কমন আছে, 4 দিয়ে থেকে কাটলে হয় 3। তাহলে a এর হলো 3 3 9 আর c এর হলো 13। সো 9:13, আনসার অপশন 2। এটা করো।
6:4:3. Yes. 6:4:3, option 4. Good. Examiner বলেছে if 2 times of A is equal to 3 times of B, এর দ্বিগুণ সমান B এর 3 গুণ, তার মানে বলাই যেতে পারে 2A equal to 3B, তারপর and also equal to 4 times of C, এবং C এর 4 গুণ সমান, তাই তো? তাহলে তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে A by B equal to 3/2, আবার এখান থেকে লিখতে পারি B by C মানে হচ্ছে 4/3, লেখা যায় কি না যায় না? তাহলে সিমিলার ভাবে A is to B is to C আমরা বের করে নিই, that is 3:2, that is 4:3, এখানে 2, এখানে 2, ব্যাস। তাহলে 3 দুগুণী 6, 4 দুগুণী 8, তারপর কত 3 দুগুণী 6, কেমন হলো ব্যাপারটা? স্যার নিচে এ এটা 4, দিস ইজ 4, ইয়েস। 12, 8 আর হচ্ছে 6, সেটাকে সিম্পলিফাই করো, 6:4:3, অপশন ডি। এটা করো। 33,630 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হয়েছে that the amount of A to that of B is 3:7, A B এর রেশিও 3:7, অ্যামাউন্ট B is to C এর রেশিও 6:5, তো B কত টাকা পেলো এই হলো প্রশ্ন। স্যার অপশন এ। 14,868, হ্যাঁ, ইয়েস, অপশন এ।
তাহলে আমরা পূর্বের মতন করেই করব অঙ্কটিকে A is to B is to C. A B এর রেশিও দিয়েছে 3:7, B is to C এর রেশিও দিয়েছে 6:5। গ্যাপগুলোকে পূরণ করব পাশাপাশি সংখ্যা দিয়ে। 18, 42 আর 35। তাহলে 18, 42, 35 কে যোগ করলে কত হবে? 95। ওকে, সো এক্সামিনার বলছে যে 95টা 95 নয়, 95টা কত? 33,630। বুঝে গেল কিনা? তাহলে 95 দিয়ে যখন এটাকে ক্যালকুলেট করবে তখন তোমরা দেখবে যে এখানে তোমরা পাচ্ছ 354। তাহলে কার শেয়ার জিজ্ঞেস করেছে? বি এর শেয়ার। তাহলে বি এর শেয়ার হবে ইনটু 354। সো দ্য আনসার ইজ অপশন এ, 14,868। অপশন এ। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এটা করো। A fruit seller sold big, medium and small sized apples for race 15, 10 and 5 respectively. The total number of apples sold are in the ratio 3:2:5. Find the average cost of an apple. স্যার 9 টাকা। হ্যাঁ, ইয়েস, 9 টাকা। তাহলে বিগ, মিডিয়াম আর হলো স্মল সাইজ। সো প্রাইস এক্সামিনার কত বলে দিয়েছে? বিগ অ্যাপেলের দাম 15 টাকা, মিড অ্যাপেলের দাম 10 টাকা, স্মল অ্যাপেলের দাম 5 টাকা। সো নাম্বার অফ অ্যাপেলস, বড় আপেল বিক্রি করেছে 3 অনুপাতে, মাঝারি 2 অনুপাতে, ছোট 5 অনুপাতে। সো ওভারঅল আমি প্রাইস কত পেলাম? 45, 20 আর 25 এই রেশিওতে পেলাম। আমাকে অ্যাভারেজ কস্ট প্রাইস চার্জ একটি আপেলের কত দাম পড়বে? তাহলে 45 টাকা, 20 টাকা, 25 টাকা কতজনের মধ্যে ভাগ যাবে? 3 জন, 2 জন, 5 জন। আর ওকে নেই জন বলছি এমনিতেই, মানে এতগুলো দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট কত পেলাম? 90/10। সো 9 পার পিস, রেস 9 পার পিস। এটা করো। থার্ড প্রপোর্শনাল বের করতে হবে। প্রপোর্শনের মধ্যে আমি যে দেখিয়েছিলাম A:B is proportionate to C:D, এর মধ্যে এটাকে বলা হয় ফার্স্ট প্রপোর্শনাল, এটা সেকেন্ড প্রপোর্শনাল, এটা থার্ড প্রপোর্শনাল, এটা ফোর্থ প্রপোর্শনাল। রেগটিং ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। সো তোমাকে থার্ড প্রপোর্শনাল জিজ্ঞেস করেছে। 27। Yes, 27 is the right answer. তাহলে থার্ড প্রপোর্শনাল দেখো, আমাকে জিজ্ঞেস করা হচ্ছে 12:18 is proportionate to থার্ড প্রপোর্শনাল, মানে এইটা বের করতে বলেছে। তাহলে এই সিচুয়েশনে কাছের কাছের গুণ, দূরের দূরের গুণ। তাহলে কাছের কাছের গুণ মানে 18 গুণ 18 সমান সমান 12 গুণ x। 12র মধ্যে কত আছে? 12র মধ্যে 3 আছে আর 6 আছে, এভাবে ভাবতো। এই 6 দিয়ে থেকে কাটলে হয় 3, এই 3 ক্যান্সেল আউট। কি হলো ওটা? আচ্ছা, 6 দিয়ে কাটলে 3 4, তো এটি সরি দিস ইজ 4, দিস ইজ 4। সো 3 4 12, 3 6 18, 6 এটা কাটলে 2,
এটাকে কাটলে 3, 2 দিয়ে এটাকে কাটলে কত হয় 9, সো x ইকুয়াল টু 27। এটা করো। স্যার 6 আসছে। 6 হ্যাঁ 6। তো এত প্রপোর্শনাল টু এত এন্ড এত ভ্যালু অফ y জিজ্ঞেস করেছে, তাই তো? তাহলে x বাই y ইকুয়াল টু 2/3, ঠিক না? তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু বের করি। এখান থেকে যখন আমরা x এর ভ্যালু বের করব তখন x এর ভ্যালু কত বের হবে? আচ্ছা আরেকটা লিখে নাও, 2/x equal to 4/8, so this is 2। 2 দিয়ে কাটলে কত হয় 4, সেখান থেকে x এর ভ্যালু পাওয়া গেল 4, ঠিক। এইবার এই জায়গাটায় খেয়াল করো, এখানে x এর ভ্যালু হয়েছে 2, কিন্তু এইখানে x এর ভ্যালু কত হয়েছে 4, তাহলে এই 2টা 2 না আর একটা 2 গুণ হবে, তাহলে y এর ভ্যালুর সঙ্গে কত গুণ করবে 2, সো আনসার ইজ 3 দুগুণী 6। ওকে, হ্যাঁ স্যার। এটা করো। আচ্ছা বলি কি এই কোশ্চেনটা তোমরা একটু হোমওয়ার্ক নাও, ঠিক আছে? আমার বারবার ফোন আসছে, আমাকে একটু বেরোতে হবে এখনই, ঠিক আছে? আমি ক্লাসটিকে শেষ করবো এখানে। এই কোশ্চেনটি একটু হোমওয়ার্ক হিসেবে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, খুব মজার কোশ্চেন। এই ধরনের আরো কয়েকটি কোশ্চেন আমি তোমাদেরকে শেখাবো নেক্সট ডে, ঠিক আছে? অঙ্ক করতে করতে